নবম শ্রেণীর তাপ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি নেব। অলরেডি আমরা তাপ সম্পর্কে ধারণা লাভ করেছি এবং যখন কোনো বস্তু তাপ গ্রহণ করে বা কোনো বস্তু তাপ বর্জন করে সেই গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণ কিভাবে আমরা ক্যালকুলেট করব সে সম্পর্কেও ধারণা লাভ করেছি। আজ আমরা তাপ অধ্যায়ের পরবর্তী অংশ আলোচনা করব। আমরা দেখেছি যে যখন কোনো বস্তু তাপ গ্রহণ করে বস্তুর তাপমাত্রা বাড়ে এবং যখন কোনো বস্তু তাপ বর্জন করে তার তাপমাত্রা কমে। কিন্তু আরেকটি ঘটনা ঘটে যে যখন কোনো তাপ গ্রহণ করে কোনো বস্তু তার তাপমাত্রা বৃদ্ধি ঘটে না। এই তাপমাত্রা বৃদ্ধি ঘটে না কখন? যখন বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ যখন কোনো কঠিন বস্তু তরলে পরিণত হয় বা তরল বস্তু কঠিনে পরিণত হয় বা যখন তরল বাষ্পে পরিণত হয় বা যখন বাষ্প তরলে পরিণত হয়, যখন বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তখন বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটে না এবং তখন বস্তুটি যে তাপ গ্রহণ বা বর্জন করে সেই তাপকে আমরা বলি লীন তাপ। আর যখন কোনো বস্তু তাপ গ্রহণ করে এবং তাপ গ্রহণ করার ফলে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি ঘটে তখন সেই তাপকে আমরা বলি বোধগম্য তাপ। তো আমরা আজকের লীন তাপ সম্পর্কে আলোচনা করব। লীন তাপ বা লেটেন্ট হিট। তাহলে যখন বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তখন বস্তুটি যে তাপ গ্রহণ বা বর্জন করে তাকে আমরা বলি লীন তাপ। অর্থাৎ সেই গৃহীত এবং বর্জিত তাপ বস্তুটির ভরের সাথে সমানুপাতিক হয়। বস্তুর ভর যদি বেশি হয় সে বেশি তাপ গ্রহণ করবে তার অবস্থার পরিবর্তনের জন্য, যদি কম ভর হয় তাহলে কম তাপ গ্রহণ করবে। এবং সেই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা যদি সমান চিহ্ন দিই তাহলে এখানে একটা ধ্রুবক আসে, এই ধ্রুবককে আমরা যদি এল দিয়ে রিপ্রেজেন্ট করি, এই এল কে আমরা বলি লেটেন্ট হিট বা লীন তাপ। অর্থাৎ এম যদি একক হয় 1 গ্রাম বা 1 কিলোগ্রাম একক যদি হয় তাহলে এইচ হয়ে যাচ্ছে এল। অর্থাৎ একক ভরের বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণই হচ্ছে তার লেটেন্ট হিট, তার অবস্থার পরিবর্তনের লেটেন্ট হিট। ঠিক আছে, তো লেটেন্ট হিটকে তাহলে আমরা সংজ্ঞায়িত কিভাবে করব? যে কোনো একক ভরের বস্তু তার অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ গ্রহণ করে তাকে তার অবস্থার পরিবর্তনের লীন তাপ বলি। এবং অবশ্যই এই অবস্থার পরিবর্তন যখন ঘটবে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। লীন তাপের আমরা সিজিএস পদ্ধতিতে লীন তাপের একক হিসাবে ব্যবহার করি ক্যালোরি পার গ্রাম এবং এসআই পদ্ধতিতে লীন তাপের একক আমরা ব্যবহার করি জুল পার কেজি বা কিলোগ্রাম। ওকে, এটা হচ্ছে লীন তাপের একক। তাহলে আমরা দেখলাম যে বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ সে গ্রহণ বা বর্জন করে তাকে আমরা বলি তার লীন তাপ। অবস্থার পরিবর্তন কি কি হতে পারে? যখন বস্তু কঠিন থেকে তরলে পরিণত হয়, কঠিন থেকে তরল, তখন আমরা বলি গলনের লীন তাপ। যে তাপ গৃহীত হয় গলনের লীন তাপ। যদি রিভার্স ঘটনা ঘটে, মানে তরল থেকে যদি কঠিন হয় তাহলে আমরা বলবো কি না কঠিনী ভবনের লীন তাপ, কঠিনী ভবনের লীন তাপ। আচ্ছা, এবং 3 নম্বর যদি তরল থেকে বাষ্প হয় তাহলে বলবো বাষ্পীভবনের লীন তাপ। 4 নম্বর যদি রিভার্স হয়, বাষ্প থেকে তরল হয় তাহলে বলবো ঘনীভবনের লীন তাপ।
এবং মজার বিষয় হচ্ছে যে এই কঠিন থেকে তরল এবং তরল থেকে কঠিন, অর্থাৎ যদি আমরা বরফ নিই, বরফ থেকে জল, জল থেকে বরফ, সেক্ষেত্রে লীন তাপের মান, গৃহীত এবং বর্জিত তাপের মান, লীন তাপের মান আমরা ধরে থাকি 80 ক্যালোরি পার গ্রাম। বরফের ক্ষেত্রে গলনের লীন তাপ এবং কঠিনীভবনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এবং বাষ্পীভবনের লীন তাপ এবং ঘনীভবনের লীন তাপ জলের ক্ষেত্রে, জল থেকে বাষ্প এবং বাষ্প থেকে জল হলে সেক্ষেত্রে এটা প্রায় 540 ক্যালোরি বা 537 ক্যালোরি পার গ্রাম আমরা ব্যবহার করে থাকি। মানে তাপ গৃহীত হচ্ছে, এখানে তাপ বর্জিত হচ্ছে। কোনো বস্তু থেকে তাপ বর্জন, বস্তুতে তাপ গ্রহণ। এখানেও তাই, তরল থেকে বাষ্প হলে তাপ হবে গ্রহণ, বাষ্প থেকে তরল হলে তাপ হবে বর্জন, তাপ বাড়িয়ে যাবে, একবার তাপ প্রবেশ করবে। এটি হলো লীন তাপ। লীন তাপ সম্পর্কে ধারণা আমরা পেলাম। এবার আমরা একটা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, যখন বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, সময়ের সাথে সাথে তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হয়, আমরা যদি গ্রাফের সাহায্যে সেটাকে যদি একটু বোঝার চেষ্টা করি, ধরো এদিকটা আমরা যদি টেম্পারেচার লিখি, টেম্পারেচার, এদিকটা হচ্ছে টাইম। ওকে 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 অ্যান্ড সাপোজ হচ্ছে যদি আমরা আইস নিই, আইস অ্যাট -5 ডিগ্রি সেন্টিগ্রেডের ধরো আইস নিয়েছি, -5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের আইস, তাহলে সেই আইসকে এবার ধরো আমরা রেখে দিয়েছি, রেখে তাকে হিট দিচ্ছি, তাহলে কি হবে, আইস মেল্ট করবে, এবং মেল্ট করার আগে যেটা হবে সেটা হচ্ছে যে আইসের টেম্পারেচার ইনক্রিজ করছে, ঠিক আছে, -5, -4, -3, -2, -1, দেন 0। তো এটা হচ্ছে 0 ডিগ্রি। এখানে কি হবে, তাহলে এখান থেকে এখানে পর্যন্ত টেম্পারেচার যতক্ষণ ইনক্রিজ করেছে সেখানে কিন্তু আইস মেল্ট করবে না, তাহলে এখানে আগে আসবে -5 ডিগ্রি সেলসিয়াস, আর একটা 0 টাইম, এটাকে আমরা এই পয়েন্ট বলছি, -5 ডিগ্রি থেকে ও 0 ডিগ্রির আইস হলো, 0 ডিগ্রির আইস থেকে ও এবার হবে 0 ডিগ্রির ওয়াটার। এখানে কিছুক্ষণের জন্য টেম্পারেচার ইনক্রিজ যেটা করছিল সেটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে স্টেট চেঞ্জ হচ্ছে। এখানে কি স্টেট চেঞ্জ হচ্ছে, এখানে সে বরফ থেকে জল হচ্ছে। ওকে, এবার আবার কি হবে, জল 0 ডিগ্রি হয়ে গেল, এটা হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচার, এবার 0 ডিগ্রি জল, 0 ডিগ্রি জল থেকে ও আবার টেম্পারেচার ইনক্রিজ করবে করে এখানে হচ্ছে ও 100 ডিগ্রির জলে পৌঁছালো। এখানে টেম্পারেচার ইনক্রিজ করেছে, জল ছিল, জল হয়েছে, এবার 100 ডিগ্রিতে পৌঁছানোর পর আবার তাপ গ্রহণ করে ও এবার হবে 100 ডিগ্রির বাষ্পতে পরিণত হবে। এখানেও দেখো একটা স্টেট চেঞ্জ হচ্ছে, এবং ডিউরিং দিস স্টেট চেঞ্জ এখানে টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ওকে, আবার 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প হওয়ার পর আবার তার টেম্পারেচার এরকম ভাবে ইনক্রিজ করতে থাকবে। তাহলে দেখো যখন স্টেট চেঞ্জ হচ্ছে তখন টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, এবং সেই তার জন্য কিছু টাইম লাগছে, কিছুক্ষণ ধরে সে হিট গ্রহণ করছে এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, এবং স্টেটটা চেঞ্জ হচ্ছে, বরফ থেকে জল হচ্ছে, এখানেও একই রকম ঘটনা ঘটছে। খুব ইম্পর্টেন্ট গ্রাফ, এবং এখান থেকে খুব ভালো কনসেপ্ট তৈরি হবে যে কিভাবে স্টেট চেঞ্জ হচ্ছে, এবং ডিউরিং স্টেট চেঞ্জ টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট কিভাবে থাকছে, এবং স্টেট চেঞ্জের সময় কিছুক্ষণের জন্য তার হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট হচ্ছে, সেটা আমরা দেখাচ্ছি। কিছুক্ষণ এই টাইমটা লাগছে, এই টাইমটার মধ্যে ওর হচ্ছে কোনো রকম টেম্পারেচার ইনক্রিজ করছে না, এই টাইমটার মধ্যেও ওর হচ্ছে কোনো রকম টেম্পারেচার ইনক্রিজ করছে না। ওকে, টেম্পারেচার ইভেন কনস্ট্যান্ট থাকছে। তো এখানে যে স্টেট চেঞ্জ হচ্ছে তার জন্য সে যে হিট অ্যাবজর্ব করছে সেটা লেটেন্ট হিট, এটা হচ্ছে এখানে বরফ থেকে যেহেতু জল হচ্ছে, আমরা কি বলবো, এখানে গলনের লিনতাপ সে গ্রহণ করেছে, এখানে সেটা বাষ্পীভবনের লিনতাপ সে গ্রহণ করে স্টেট চেঞ্জটা হয়েছে। ওকে ওকে, এবারে আমরা এবারে আর একটা জিনিস, ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা দেখো, যদি লেটেন্ট হিট এবং আগে যে আমরা আর কি বোধগম্য তাপের কথা বললাম, এই রিলেটেড যদি কিছু নিউমেরিক্যাল আমরা সলভ করতে চাই লেটেন্ট হিট রিলেটেড, তাহলে কিভাবে করব, ঠিক আছে। তো আগে আমরা অলরেডি জেনেছি কি, যে যদি কোনো বস্তু তাপ গ্রহণ করে তার তাপমাত্রা ইনক্রিজ করবে, এবং সেই গৃহীত তাপের পরিমাণ কিভাবে ক্যালকুলেট করবো, H=mst ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করা শিখেছি আগের ক্লাসে। আমরা এই ক্লাসে দেখলাম যে যখন স্টেট চেঞ্জ হচ্ছে তখন যে হিটটা সে গ্রহণ করছে সেটাকে আমরা ml দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, তো
তো এই দুটো হিট কে আমরা ইউজ করে কিভাবে স্টেট চেঞ্জ এবং টেম্পারেচার ইনক্রিজ যখন হয় আমরা কিভাবে গৃহীত এবং বর্জিত তাপ ক্যালকুলেট করবো, তার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি একটা আইস ব্লক নিয়েছো, আইস ব্লক অফ মাস m অ্যান্ড টেম্পারেচার -5°C, ওকে। সেই আইস ব্লকটাকে তুমি কি করতে চাইছো, চেঞ্জ করতে চাইছো, একেবারে স্টিমে পরিণত করতে চাইছো অ্যাট 100°C সাপোজ। তাহলে সে এর এই স্টেট চেঞ্জের জন্য সে কি পরিমাণ তাপ সে বাইরে থেকে গ্রহণ করবে, সেটা কিভাবে ক্যালকুলেট করব। সেটা ক্যালকুলেট করার জন্য তোমাকে যে জিনিসটা আর কি দেখতে হবে ফার্স্ট, যে কিভাবে স্টেট চেঞ্জ হচ্ছে আর কিভাবে টেম্পারেচার ইনক্রিজ করছে। ফার্স্ট হচ্ছে আমি কিভাবে স্টেট চেঞ্জ হচ্ছে, দেখো এটা ফার্স্ট হচ্ছে আইস, এখানে আমরা আইস নিয়েছিলাম আর একটা হচ্ছে স্টিম হয়েছে, আমি যদি বাংলায় লিখি এটা হচ্ছে বরফ আর এটা হচ্ছে বাষ্প হয়েছে, ওকে ওকে। তো এটা এখানে হচ্ছে বরফ at -5°C। এ কি হবে, এ কিছুটা তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করে ফার্স্ট কি হবে, এ হচ্ছে বরফই হবে, বাট অ্যাট 0°C, ওকে। আবার এখানে এসে কিছু তাপ গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, 0°C জল হবে। সো এখানে দেখো বরফ থেকে বরফ টেম্পারেচার ইনক্রিজ করেছে, বরফ থেকে জল টেম্পারেচার ইনক্রিজ করেনি, স্টেট চেঞ্জ হয়েছে। আবার সে এখানে কিছু তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করে কি হবে, 100°C জল, ওকে। আবার সে এখানে কিছু তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করে হয়ে যাবে 100°C বাষ্প। এইভাবে স্টেট চেঞ্জ এবং টেম্পারেচার ইনক্রিজ করলো, এবং ডিউরিং দিস ট্রান্সফরমেশন সে কতটা তাপ গ্রহণ করেছে সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করবো, ওকে। ফার্স্ট হচ্ছে যখন দেখো সে বরফ থেকে বরফ, তাহলে আমরা কি স্টেট চেঞ্জ হয়নি, টেম্পারেচার ইনক্রিজ করেছে, আমরা এখানে যে তাপ গ্রহণ করেছি H1 ইউজ করব mS1T1, ওকে। এর হচ্ছে S1 কি, আপেক্ষিক তাপ, আর আপেক্ষিক তাপ বরফের আপেক্ষিক তাপ দেওয়া থাকবে, বরফের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস আমরা ধরি, ওকে। আর এখানে টেম্পারেচার চেঞ্জ কত হয়েছে, -5 থেকে 0, দ্যাট ইজ 5°C টেম্পারেচার চেঞ্জ হয়েছে। তাহলে এম এর ভ্যালু বসাবো, এস এর ভ্যালু বসাবো, টি এর ভ্যালু বসাবো, বসালে আমরা এখানে যে হিটটা সে অ্যাকসেপ্ট করেছে বাইরে থেকে সেটা হচ্ছে ক্যালোরিতে পেয়ে যাবো, ওকে। এত ক্যালোরি হিট অ্যাবজর্ব করেছে। নেক্সট হচ্ছে H2 কিভাবে ক্যালকুলেট করব, এ কত হিট অ্যাবজর্ব করে জলে গেছে, এখানে ফর্মুলা হবে ml1, here m mass and L1 is equal to latent heat of melting বরফ, এখানে হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, ওকে। সো এখানে 80 ক্যালোরি আর মাস বসিয়ে দেবো, দিলে আমরা H2 পেয়ে যাবো। এখানে দেখো সে H3, এখানে H3 তে দেখো জল থেকে জল হয়েছে, টেম্পারেচার ইনক্রিজ করেছে, এখানে ফর্মুলা কি mS2 and T2, where S2 is equal to জলের আপেক্ষিক তাপ, ঠিক আছে, এটা জলের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ, ওকে। এটা আইসের বরফের থেকে জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে 1 আমরা ধরে থাকি, 1 হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, and here T2 is equal to 100°C, ওকে। ভ্যালু বসিয়ে দেবো, পেয়ে যাবো H3 and H4 here হচ্ছে ml2, ওকে। L1 হচ্ছে এটা ছিল, এখানে L2 হচ্ছে ভ্যালু হবে 540 এত ক্যালোরি পার গ্রাম, ওকে। ভ্যালু বসিয়ে দেবো, পেয়ে যাবো। সো তাহলে এই যে H1 H2 H3 H4 অ্যাড করলে আমরা টোটাল হিট অ্যাবজর্ব ফ্রম এক্সটার্নাল সোর্স পেয়ে যাব, এবং তার ফলে সেই বরফ থেকে বাষ্প কিভাবে পরিণত হচ্ছে, টোটাল হিট অ্যাবজর্ব কত করছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো, ওকে। নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প। আমাদের চারিপাশে পুকুর, নদী, নালা, খাল, বিল সমস্ত জায়গা থেকে প্রতিনিয়ত সব সময় কিছু পরিমাণ জল বাষ্পে পরিণত হচ্ছে, এবং সেই বাষ্প আমাদের বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে। এখন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের ধারণাটা এইরকম, যে কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট হচ্ছে যে কোনো আবদ্ধ স্থানে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকতে পারে সেই পরিমাণ বাষ্প যদি সেখানে থাকে তাহলে বলবো সেটি সম্পৃক্ত বাষ্প দ্বারা পরিপূর্ণ,
ঠিক আছে, এবং তার থেকে যদি কম থাকে তাহলে বলবো অসম্পৃক্ত বাষ্প দ্বারা পরিপূর্ণ। এখন বায়ুমণ্ডলের ক্ষেত্রে আমরা কিভাবে ভাববো? বায়ুমণ্ডলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এইরকম, যে কোনো নির্দিষ্ট এরিয়ায়, নির্দিষ্ট অঞ্চলে সেইভাবে তো একটা এরিয়াকে ফিক্সড করা যায় না, আবদ্ধ তো এখানে করা যায় না, যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো বায়ু, তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত না অসম্পৃক্ত কি করে বলবো? যে নির্দিষ্ট উষ্ণতায় ওই বায়ুটি, ওই স্থানের বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে তার থেকে যদি কম বাষ্প থাকে তাহলে বলবো সেটি অসম্পৃক্ত বায়ু, এবং সেই পরিমাণ, সর্বোচ্চ পরিমাণ যদি বাষ্প সে ধরে রাখতে পারে তাহলে বলবো ওই উষ্ণতায় ওই অঞ্চলের বায়ু বাষ্প দ্বারা সম্পৃক্ত। ওকে ওকে। আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এই কথাটা তোমরা কিন্তু শুনেছ। বিষয়টা কি, যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কতটা আছে সেটাই ঠিক করে দেয় আর্দ্রতা কত। এখন ওখানে দুটো কথা আছে, একটা হচ্ছে পরম আর্দ্রতা আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা হচ্ছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় বলার দরকার নেই, যে একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু, দ্যাট ইজ 1 ঘন মিটার, ঠিক আছে, 1 ঘন মিটার বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলি পরম আর্দ্রতা। আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে, এটা একটা কম্প্যারিজন করা হয়, কম্পারেটিভ স্টাডি, কি না একটা নির্দিষ্ট উষ্ণতায় ওই অঞ্চলের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই উষ্ণতায় ওই অঞ্চলের বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প থাকলে বায়ুমণ্ডলটি সম্পৃক্ত হতো, এই দুটোর অনুপাত, সেটাকে বলি আমরা আপেক্ষিক আর্দ্রতা। নর্মালি আপেক্ষিক আর্দ্রতা 50-60 এইরকম থাকলে বায়ুমণ্ডলে আমরা কমফোর্টেবল ফিল করি, তার থেকে বেশি হতে শুরু করলে আমাদের একটু আনইজি ফিলিং হয়, প্রচণ্ড ঘাম হতে শুরু করে, ঠিক আছে। এবং আবার কি, আপেক্ষিক আর্দ্রতা যত বাড়তে থাকে তত বায়ুতে বৃষ্টির সম্ভাবনা, মানে বায়ুতে যত আপেক্ষিক আর্দ্রতা বাড়তে থাকে বৃষ্টির সম্ভাবনা তত প্রবল হয়। এবারে দেখে নেওয়া যাক শিশির কুয়াশা কিভাবে সৃষ্টি হয়। নর্মাল টেম্পারেচারে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেই পরিমাণ জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হতে পারে না, কিন্তু যখন উষ্ণতা কমতে শুরু করে, নর্মালি শীতকালে, আমরা শিশির কুয়াশা শীতকালেই সাধারণত দেখে থাকি, শীতকালে যখন টেম্পারেচার কমতে শুরু করে তখন বায়ুর আয়তনও কমতে থাকে এবং বায়ু ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হতে পারে, এবং যে পার্টিকুলার নির্দিষ্ট একটি উষ্ণতায় বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই পার্টিকুলার টেম্পারেচারটাকে বলছি, উষ্ণতাটাকে বলছি শিশিরাঙ্ক। এবং শিশিরাঙ্কের থেকে যদি কম টেম্পারেচার কোনো কারণে বায়ুমণ্ডলে যদি নেমে যায়, কমতে শুরু করে, তার থেকে যদি কম টেম্পারেচার হয় তাহলে হচ্ছে বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্পকে আর ধরে রাখতে পারে না, তখন ওই জলীয় বাষ্প বিন্দু বিন্দু জলকণার আকারে ঘাসের ডগায়, গাছের পাতায় পড়তে শুরু করে, যেটাকে আমরা বলি শিশির। এখন শিশির কখন জমবে, শিশির জমার শর্ত কি, এগুলো সম্পর্কেও কিন্তু একটু তোমাদের ধারণা লাভ করতে হবে। বিষয়টা কি, শিশির জমার শর্ত হচ্ছে মেঘমুক্ত আকাশ হতে হবে। মেঘমুক্ত আকাশ কেন হতে হবে? কারণ মেঘমুক্ত যদি আকাশ হয় তাহলে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হবে, এবং ভূপৃষ্ঠ যদি ঠান্ডা হয় ভূপৃষ্ঠের আশেপাশে সংলগ্ন বায়ুও ঠান্ডা হবে এবং দ্রুত শিশিরাঙ্কে পৌঁছাতে পারবে। বায়ু প্রবাহ কম হতে হবে, বায়ু প্রবাহ যদি কম হয় কোনো ঠান্ডা বস্তুর সংস্পর্শে বায়ু বেশিক্ষণ থাকতে পারবে, ফলে বায়ু শিশিরাঙ্কে পৌঁছাতে পারবে। এবং কুপরিবাহী বস্তুর সান্নিধ্য, বায়ু যদি কুপরিবাহী বস্তুর সান্নিধ্যে বেশিক্ষণ থাকতে পারে তাহলেও বায়ু দ্রুত শিশিরাঙ্কে পৌঁছাতে পারবে, এবং সর্বোপরি বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বেশি হতে হবে। এবার কুয়াশা কিভাবে সৃষ্টি হয়? কুয়াশা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের বায়ু, নির্দিষ্ট অঞ্চলের টেম্পারেচার যদি হঠাৎ করে কমতে শুরু করে তখন ওই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ওই পার্টিকুলার টেম্পারেচারে সম্পৃক্ত হয়ে যায়, এবং তার থেকে টেম্পারেচার আর একটু কমলেই বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্প বিন্দু বিন্দু জলকণার আকারে বায়ুতে উপস্থিত ধূলিকণাকে ভর করে ভেসে বেড়ায় এবং একটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে কুয়াশা সৃষ্টি হয়। ওকে, তো তাহলে শিশির এবং কুয়াশা কিভাবে সৃষ্টি হয় আমরা বুঝতে পারলাম। এবারে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, যেটি হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ব্যতিক্রান্ত প্রসারণ কেন? নর্মালি আমরা যেটা দেখে থাকি যে যদি কোনো জিনিসের, কোনো বস্তুর টেম্পারেচার যদি আমরা বাড়াই তার আয়তন বাড়ে, টেম্পারেচার যদি কমাই আয়তন কমে, আয়তন বাড়লে ডেনসিটি কমবে, আয়তন কমলে ডেনসিটি বাড়বে, এটা নর্মাল সিচুয়েশন। জলের ক্ষেত্রে যেটা হয়, যদি আমরা টেম্পারেচার কমাই
যদি টেম্পারেচার আমরা কমাই, মানে সাপোজ ধরো আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড নিলাম, 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ডিক্রিজ করছি, তাহলে কি হবে? তাহলে নর্মালি যেটা হওয়ার কথা কি হবে, সেটা হচ্ছে ডেনসিটি ইনক্রিজ করবে, তাই তো? ডেনসিটি, এটা হচ্ছে টেম্পারেচার, উষ্ণতা ডিক্রিজ করছে, কিন্তু ডেনসিটি ঘনত্ব ইনক্রিজ করছে। আর কি হয়, আয়তন আবার ডিক্রিজ করে, কমতে থাকে। ওকে, এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন, এগুলো ঘটতে থাকে। কিন্তু জলের ক্ষেত্রে কি হবে? জলের ক্ষেত্রে হয় কি, টেম্পারেচারটা যখন 10, 9, 8, 7 এইভাবে কমতে 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 4 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, তখন এর ঘনত্ব, এই জায়গায় জলের ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম। এরপরে টেম্পারেচার যদি কমে তখন ঘনত্ব আর কমবে না, ঘনত্ব আর বাড়বে না, তখন ঘনত্ব আবার কমতে শুরু করবে, এরপর থেকে ঘনত্ব আবার কমবে। ঠিক আছে? তাহলে উপরেও ঘনত্ব কম, নিচেও কম, এই জায়গায় বেশি। এখানে দেখো একটা ব্যতিক্রমী ঘটনা ঘটছে, একটা কন্টিনিউয়াস ব্যাপার নেই। ঠিক আছে? তো এই ঘটনার জন্য কি আমরা জলের প্রসারণকে ব্যতিক্রমী বলে থাকি। এখন এই ব্যতিক্রমী প্রসারণের জন্য নানান ঘটনা প্রকৃতিতে ঘটে থাকে, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট ঘটনা আমি এখানে আলোচনা করব, সেটি দেখো। সেটি হচ্ছে যে শীত প্রধান দেশে, যেখানে শীতকালে বরফ পড়ে, এরকম দেশ প্রচুর আছে, সেই সব এরিয়ায়, সেই সব অঞ্চলে জলাশয়ে মাছ কিভাবে বেঁচে থাকে। তো সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব, কিভাবে ঘটনাটা ঘটে থাকে। ধরো এটা একটা জলাশয়, এর উপরে এয়ার, বায়ু, এয়ারের সঙ্গে যে সংলগ্ন যে জলটি আছে, তার টেম্পারেচার সব থেকে প্রথমে ডিক্রিজ করে, তারপরে ও জলের অন্যান্য অংশের টেম্পারেচার ইনক্রিজ করে। তো সাপোজ ধরো এখানে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের আমরা জল নিলাম, 10 ডিগ্রি সেলসিয়াসের যদি আমরা জল নিই এখানে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি এখানে যে জলটা আছে তার টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস হবে। ঠিক আছে? এবং নিচে যে জল আছে ন্যাচারালি তার থেকে বেশি উষ্ণতার জল, তো এটা হচ্ছে ভারী জল, এর নিচে নামবে, নিচে থেকে উপরে উঠে যাবে, বেশি উষ্ণতার জল ছিল সেটি আবার এর সংস্পর্শে এসে আবার ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে সমস্ত জলের টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। এবার এই 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা যদি কমতে কমতে ধরো 6 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, তাহলে কি হবে? ফার্স্ট হচ্ছে উপরের এয়ারের সঙ্গে যে আছে সে 6 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, নিচে বেশি টেম্পারেচার ছিল সে 6 ডিগ্রি টেম্পারেচার নিচে নেমে আসবে, এখান থেকে উপরে গিয়ে আবার এয়ারের সংস্পর্শে 6 হয়ে যাবে, ফলে সমস্ত জল 6 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে। তারপরে 6 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, তাহলে এ আবার 5 ডিগ্রি হবে, নিচে 6 ডিগ্রি, এ হালকা এ ভারী, 5 ডিগ্রি নিচে নামছে, 6 ডিগ্রি উপরে উঠছে, হয়ে আবার সমস্ত টেম্পারেচার 5 ডিগ্রি হলো। এবারে আবার ধরো এয়ারের টেম্পারেচার 4 ডিগ্রি কন্টিনিউয়াসলি ডিক্রিজ করছে, 4 ডিগ্রি সেলসিয়াস হলো, এ আবার 4 ডিগ্রি সেলসিয়াস হবে। ওকে, 4 ডিগ্রি সেলসিয়াস, এ ভারী, সর্বোচ্চ ঘনত্ব, নিচে নেমে এলো, 5 ডিগ্রি উপরে উঠলো, এয়ারের সংস্পর্শে এসে 4 ডিগ্রি হলো, তাহলে এখানে সমস্ত জল 4 ডিগ্রি সেলসিয়াস। ভেরি গুড। এবারে দেখো, খুব কনসিয়াসলি দেখো যে এখানে যদি টেম্পারেচার যদি 3 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, এখানে যদি টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এয়ারের সংস্পর্শে যে আছে সে 3 ডিগ্রি হলো, নিচে 4 ডিগ্রি, এবার 3 ডিগ্রি আর 4 ডিগ্রি টেম্পারেচারের জল কে ভারী, এ ভারী, এ হালকা, এ আর নিচে নামতে পারছে না, 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জল নিচে থাকছে, এ উপরে উঠতে পারছে না, এ সর্বোচ্চ ভারী, এবার উপরে টেম্পারেচার যদি এবার গ্র্যাজুয়ালি কমতে থাকে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি, দেন আইস, তাহলে উপরে হচ্ছে আইস ফর্ম করে গেল। ঠিক আছে? উপরে হচ্ছে ওয়াটারটা পুরো আইস ফর্ম করে গেল, এখানে হচ্ছে পুরো আইস হয়ে গেল, কিন্তু নিচে দেখতে পাচ্ছি আমরা, আমাদের 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জল নিচে আছে, এবং এখানে মাছ আরামসে বেঁচে থাকতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পেলাম, আমরা আজকে কি বুঝলাম? আমরা লেটেন্ট হিট সম্পর্কে একটা সম্যক ধারণা পেলাম, এবং তার গাণিতিক বিশ্লেষণ কিভাবে করব, কিভাবে লেটেন্ট হিট কয় ধরনের হয় তার ব্যাখ্যা আমরা পেলাম। এছাড়া সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প, আপেক্ষিক আর্দ্রতা, পরম আর্দ্রতা, শিশির কুয়াশা সম্পর্কে জানলাম, এবং সবশেষে আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণ সম্পর্কে জানলাম। আমি একটা ওয়ার্কশিট তোমাদের দিচ্ছি, সেখানে প্রশ্ন এবং নানা নিউমেরিক্যালস আছে, সেগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। আজকে আমি তোমাদের
এই পর্যন্ত আলোচনা করলাম। এখানে আমি যে আলোচনা করলাম এটা নবম শ্রেণীর তাপ অধ্যায়ের যা আছে আলোচ্য বিষয় আমি সমস্তই তোমাদের আলোচনা করে দিই।